আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, দুদকেই ৬ মামলা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিলের শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও সংসদ সদস্যের হিজাব পরার ইস্যুতে তুমুল হট্টগোল সংসদে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের রুলিং। পুশিনকে ঘিরে উত্তেজনা বাড়ছে সীমান্তে। মৌলভীবাজারে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। চুয়াডাঙ্গায় এক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনা হলে দুর্নীতির মামলায় তাকে আদালতে সোপর্দ করবে দুদক। শুরু হবে বিচার কাজ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ সহ দুদকে ৬টি মামলা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে। পুলিশ কর্মকর্তা হলেও রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিতেন বেনজির আহমেদ। নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনো আছে। পুলিশকে দুর্নীতি না করার বয়ান দিলেও নিজে হন দুর্নীতির মহারাজা। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতলে সম্পদ কিনে কুনজির তৈরি করেন বেনজির। এসব প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। এরপরে ২০২৪ সালের মে মাসে কৌশলে সপরিবারে দুবাই পালিয়ে যান তিনি। শত কোটি টাকার অবৈধ সম্পদ, পাসপোর্ট জালিয়াতি সহ বেনজির আহমেদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। তাকে গ্রেফতার করতে ইন্টারপোলে ২ দফা চিঠি পাঠায় কমিশন। গত বছর এপ্রিলে বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। তাকে গ্রেফতারে মাঠে নামে সংস্থাটি। অবশেষে দুবাইয়ে বিলাসী জীবনযাপনের সময় তাকে গ্রেফতার করল ইন্টারপোল। দ্রুত ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুদক বলছে, দেশে আনার পরই বেনজির আহমেদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবার উদ্যোগ নেবেন তদন্ত কর্মকর্তারা। ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। আপনারা জানেন যে আইন যেটা বলবে, আইনের বাইরে তো আমাদের আসলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে। এছাড়াও জুলাই গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেট রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় ধর্ষক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্রসহ ডেথ রেফারেন্স গত মঙ্গলবার হাইকোর্টে আসে। এদিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করেন আসামিরা। আপিল আবেদনে সোহেল রানা দোষ স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করে খালাস চান স্বপ্না আক্তার। রোববার আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। নিয়ম অনুযায়ী এখন ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল একসাথে শুনানি হবে। আপিলের পেপার বুক দ্রুত তৈরির কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না তাদের আপিল মঞ্জুরির যে আদেশ জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত 10 জুন বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার ওই বেঞ্চের প্রথম কার্যদিবসে 20টি মামলার শুনানি হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের আলোচিত মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। অ্যাটর্নি জেনারেল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো শুনানির জন্য রাষ্ট্রপক্ষের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে গঠন করা হয়েছে প্রসিকিউশনের বিশেষ টিম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সাজ্জাদুল ইসলাম। দেশীয় কাঁচামাল ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাজ্জাদুলের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। একই সীমান্ত এলাকায় 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ নারী ও শিশুসহ 6 জনকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে সেটাও প্রতিহত করে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আশিকুর রহমানের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। বিজিবি জানিয়েছে, শনিবার রাতে সীমান্তে টহল চলাকালে 2 সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে গুলি চালালে একজন আহত হয়। পরে অপর 2 সহযোগী নিয়ে ভারতের ভিতরে পালিয়ে যায় তারা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় গেলে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানিয়েছে, ভারতীয় অংশের নিরাপত্তা বেষ্টনী কাটার সময় তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত আনা হবে। এদিকে একই সীমান্ত দিয়ে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালালে বিজিবির প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ 6 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। এতে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের ভেতরেই অবস্থান করে। আশিকুর রহমান, এটিএন বাংলা। দেশের গণমাধ্যম স্বকীয়তা হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি বলেন, গণমাধ্যম চাটুকারিতা আর স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে পরিণত হয়েছে, যা সবচেয়ে বেশি দেখা গেছে ফ্যাসিস্ট সরকারের আমলে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন,
চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন জিয়াউর রহমান। দেশকে গড়ে তুলতে পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন। সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেসক্লাবে তথ্য সম্প্রচার খাতের সংস্কার নিয়ে এক সেমিনারে তিনি বলেন, বিএনপির মুখে এক, অন্তরে আরেক। বর্তমান সরকারের কাছ থেকে প্রকৃত সংস্কার আশা করা যায় না। জামাতের এই নেতা আরও অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা চোখে দেখে বিএনপি। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার কথা বলে যা ইচ্ছা তাই করা যাবে না। চলমান সংস্কারের মধ্য দিয়ে দেশের স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন মিয়া গোলাম পরওয়ার। গণভোটের যে 84টা ঐক্যমতের বিষয়কে 4টা প্রশ্নের মধ্যে অ্যাকোমোডেট করে রায় চাওয়া হয়েছিল, হা বলুন, 70% মানুষ হা বলেছে, ফলে ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ হল উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেয়া, তার কাছে জাতি কি আশা করবে? অন্তর্বর্তী সরকারের আমলে তাড়াহুড়ো করে নিয়োগ দেয়া শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করবে সরকার। এ সময় সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি এখন থেকে স্থানীয় প্রশাসন করবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিসেফ আয়োজিত কর্মশালায় অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মিড ডে মিল সম্বন্ধে আপনারা সকলে পরিচিত, এবং আজকে এখানে ইউনিসেফ সহ অনেকে আছেন যারা এই মিড ডে মিল তৈরি করতে আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করবে সরকার। We need to convert this human being to a empowerment and human capital. That's what we are addressing. That's the reason we are allocating more budgets in the technical sector also. We have another education sector, it's the madrasa education sector. We are introducing in madrasa technical education to make it more effective education in the country. এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও প্রশাসন এই 4 জায়গায় গুরুত্ব দিলে শিক্ষা খাতে আর সমস্যা থাকবে না। প্রাথমিকে মাধ্যমিকেও টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সব সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের নীতিমালায় আনা হবে বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদ সহ 7 দফা দাবিতে ব্যাংকের সামনে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি মানা না হলে আগামী মঙ্গলবার ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায় তারা। এছাড়াও ইসলামী ব্যাংক নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না,
আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা ব্যাংক হকদের বিরুদ্ধে। আগামী পরশু আমরা এখানে জমায়েত হয়ে এখান থেকে আমরা গণমিছিল সহকারে আমরা বাংলাদেশ ব্যাংক অভিমুখে পদযাত্রা করব এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা সকল গ্রাহকবৃন্দকে ঐক্যবদ্ধ করে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। রাজধানী মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় নতুন করে কোনো রোগী ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে বেশ বিপাকে পড়েছেন চিকিৎসা প্রত্যাশীরা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধের ঘোষণায় চিকিৎসাধীন শতাধিক রোগীর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। প্রতিষ্ঠান বন্ধ না করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সাজ্জাদ জাহানের রিপোর্ট। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আদ্দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। ভর্তি নেওয়া হচ্ছে না নতুন রোগী। তবে এখনও 2 শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে ভর্তি থাকা রোগীরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে আদ্দিন হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। ডাক্তারদের যারা ছিল বা কর্তব্যরত নার্স যখন যারা ছিল তাদেরকে নেওয়া উচিত ছিল, কিন্তু একটা প্রতিষ্ঠানে ব্যান করে দিলে এখানে হাজার হাজার লাখ লাখ রোগী প্রত্যেক বছর এখান থেকে চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে এবং কম খরচে সেটা পাচ্ছে। তো এটা বন্ধ করে দেওয়া উচিত না, কারণ যাদের নাকি আরো অসুস্থ বেশি তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে। সরকারের নির্দেশনা মেনে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্থানান্তরে আগ্রহী থাকলেও তাদের স্বজনরা হাসপাতালের চিকিৎসাতে স্বস্তি প্রকাশ করেন। আজকে 6 দিন আলহামদুলিল্লাহ আমাদের রোগী অনেক ভালো আছে, কিন্তু এখানে আমরা ভালো সেবা পাইছি। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় আদ্দিন হাসপাতালটি বন্ধের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে হাসপাতাল সচল রাখার দাবি জানান। এখানে মাত্র 200 টাকায় কিন্তু একটা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু দেখতে পারতেছে। সরকারি হসপিটালগুলোতে হুইলচেয়ারের বিলই আসে তাদের 200-300 টাকা। যারা ইসের ছিল, ডিউটিতে ছিল, তাদের আপনারা জবাবদিহি করতে পারেন, তাদের আইনের আওতায় আনতে পারেন। তার মানে না এটা পুরো একটা হসপিটাল বন্ধ করে দেবেন। আমার একটা ছেলে বাকি আছে কাটা, এখানে চিকিৎসা যদি আমি না পাই অন্য কোথাও গেলে এটা আমার জন্য রিস্ক হয়ে যায় না। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ রাতে শিরোপা মিশন শুরু করবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে অভিষিক্ত কুরাসাওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 2টায় এফ গ্রুপের ম্যাচে ডালাসে নেদারল্যান্ডস লড়বে জাপানের বিপক্ষে। ভোর 5টায় ফিলাডেলফিয়ায় একই গ্রুপের ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর। সকাল 8টায় ই গ্রুপের ম্যাচে মেক্সিকোর মন্তেরেইয়ে মুখোমুখি হবে সুইডেন তিউনিসিয়া। জাতীয় সংসদের বাজেট আলোচনায় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা 6 আসনে বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের কারণে সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ এক্সপাঞ্জ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কুমিল্লায় শিবির নেতার নিখোঁজ ও গ্রেপ্তার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করেও ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 300 বিধিতে শিবির নেতা জিসান মিয়ার নিখোঁজ ও গ্রেফতার ইস্যুতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ফেসবুকের একটি পোস্ট উল্লেখ করেন তিনি। অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এতে সাথে সাথে আপত্তি জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এ সময় পরিস্থিতি সামাল দিতে রুলিং দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না, আপনি বসেন। পরে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামাত ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে আপত্তিকর বক্তব্য দেন কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এতে আবারও শুরু হয় হট্টগোল। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে, আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। এদিন ভারতের পুশ ইন নিয়ে নোটিশের আলোচনায় স্থগিতাদেশ নিয়ে সমালোচনা করেন ঢাকা 14 আসনের এমপি ব্যারিস্টার আহমদ বিন কাশেম। সদস্য ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সপ্তম শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানী BAF শাহীন কলেজে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিক্ষার মান নিশ্চিত করবে সরকার। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন লেকগুলো অবৈধ দখলে চলে যাওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেছেন, প্রতিটি লেক ও খাল দখলমুক্ত করে সীমানা নির্ধারণ এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হবে। রোববার দুপুরে ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, লেকের আশপাশে থেকে ফেলা পলিথিন ও বর্জ্যে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানির ধারণ ক্ষমতা কমেছে। এ পরিস্থিতি মোকাবেলায় পুনঃখনন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় 1,62,000 কিউবিক মিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি। খালি কিন্তু আমাদের যে সীমানা, এটা অনেকে অবৈধ দখল আছে, সেটা মিটিংয়ের মাধ্যমে আমাদের যে খালগুলো আছে, আমাদের 27টির মতো খাল আছে, সেটি সীমানা নির্ধারণ পর্যায়ক্রমে হবে। আরও 6 থেকে 7টি খাল আসলে ভরাট আছে। এই খালগুলোকে আমাদের কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, হয়তো একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বাকিগুলো পরিষ্কার হয়ে যাবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে ইরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। প্রস্তাবটির রাজনৈতিক, আইনি ও প্রযুক্তিগত দিকগুলো এখনও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তেহরান। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবের বিভিন্ন দিক বিশেষজ্ঞ ও নীতি নির্ধারণী নেতৃত্ব উভয় স্তরে পর্যালোচনা করছে। সম্ভাব্য চুক্তির সব ধরনের প্রভাব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। এদিকে যুদ্ধের অবসানের মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে ইরানে পাঠানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রোববারই ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তিটি সম্পন্ন হওয়ার পরপরই হরমুজ প্রণালী সবার যাতায়াতের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকা ইম্পেরিয়াল কলেজে আয়োজিত ৮ম ডিআইসি ইনোভেশন অ্যান্ড সায়েন্স কার্নিভাল ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩ দিনব্যাপী এই কার্নিভালে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল কলেজে ৩,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০টি প্রজেক্ট প্রদর্শিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া কার্নিভাল উপলক্ষে সংবেদ নামে একটি সুভেনির প্রকাশ করা হয়। প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এম রিজওয়ান খান। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ। এবারে খেলার খবর। ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭৫ রানের টার্গেটে নেমে স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। দলের ৪০ রানে শরীফুলের জোড়া আঘাতে লন্ডভন্ড তাদের টপ অর্ডার। তাসকিন উইকেট শিকারে নামলে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে অজিরা। চতুর্থ উইকেটে লাবুশানে ও কনলের ৬৪ রানের জুটিকে বাড়তে দেননি শরীফুল। শেষ পর্যন্ত টাইগার বোলারদের আক্রমণে অবিচল থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান কুপার কনলি। ৮৭ বলে তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও করেন। তার ব্যাটেই হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া এবং শেষ পর্যন্ত তারা ১ উইকেটে জয় পায়। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ৬১ রানে ৩ টপ অর্ডার হারিয়ে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় টাইগাররা। তাওহিদ হৃদয়, লিটন দাস এবং মোসাদ্দেক হোসেন 50 করলে ২৭৪ রানে থামে ৫ উইকেট হারানো বাংলাদেশ। নারী টি-20 বিশ্বকাপে জয় দিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। ইংল্যান্ডের এজবাস্টনে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে নিগার সুলতানা জ্যোতিরা। জয়ের জন্য ১৪০ রানের টার্গেটে নেমে ম্যাচ সেরা জুয়াইরিয়া আহমেদের ৩৩ বলে ৫০ রানের ইনিংসে জয়ের সুবাস পায় টাইগ্রেসরা। তার বিদায়ের পরই ধস নামে বাংলাদেশ শিবিরে। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। তাতে ৫ বল হাতে রেখে ৪ উইকেটে ১৪১ রান তুলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করে ডাচ অধিনায়ক ডি লিডির 50-তে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডসের নারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ৩১ রানে ২ উইকেট তুলে নেন। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকেই ৬ মামলা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও সংসদ সদস্যের হিজাব পরার ইস্যুতে তুমুল হট্টগোল সংসদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের রুলিং। পুশিনকে ঘিরে উত্তেজনা বাড়ছে সীমান্তে। মৌলভীবাজারে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। চুয়াডাঙ্গায় এক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।